চোখের সামনে ভেসে উঠল এ কোন অতীতের ঝলক। তিনি মাটিতে থেকে পা নামাতে যাবেন এমন সময় তার সামনে এসে উপস্থিত হলো চারি। চারি তাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে বাবা? আবারও কি কোনো ভয়ের স্বপ্ন দেখেছো তুমি? এমন করে তো তোমাকে কোনোদিন ভয় পেতে দেখিনি। কি দেখেছো? সে এক ভয়ানক ঘটনা ঘটেছিল। অতীতের সেই ঘটনার কথা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই ভয়াবহতাকে ভাষায় প্রকাশ করতে পারবো না রে মা। অনেক কাল আগে একটা গ্রামে গিয়েছিলাম। এ কোনো পিশাচের ঘটনা নয়, এক রক্ষকের ঘটনা, যিনি ওই গ্রামকে রক্ষা করতেন। তবে এমন কিছু যদি অস্বস্তির মধ্যে পতিত হয়, তখনও কিন্তু পতনের পথ প্রশস্ত হতে পারে। এত ঘাবড়ে যেও না বাবা। অতীত কোনোদিনও বর্তমানকে নষ্ট করতে পারে না। আর তাছাড়া তুমি তো এই অতীতকে কবেই নিজের হাতে ধামাচাপা দিয়ে এসেছো। ধামাচাপা কেন বলবো, তুমি তো এই অতীতকে একেবারে নিঃশেষিত করে এসেছো। তবে কেন বাবা, কেন এত ঘাবড়ে যাচ্ছ? সে অবশ্য ঠিক কথাই বলেছিস তুই। তা আজকে বিভূতি আর কিশোরীর আসবার কথা ছিল না, ওরা এখনো এলো না কেন? ওরা এলে একটু মনটাও হালকা হতো আর কি। এক নাগারে বসে বসে নানান কথা ভাবতে ভাবতে মনটাও কেমন যেন ভারাক্রান্ত হয়ে পড়েছে। তাই ভাবছিলাম যদি ওদের সাথে একটিবার দেখা করা যেত, বেশ ভালো হতো। ওই দেখো বাবা, তুমি ওনাদের নাম করতে না করতেই ওনারা একেবারে এসে হাজির। নাও, এবারে মন খুলে ওনাদের সাথে একটু কথা বলে নাও দেখি। এই যে কাকা বাবু, বাবা এতক্ষণ ধরে তো আপনার কথাই বলছিলেন। আপনাদের সাথে কথা না বললে ওনার মনটা নাকি একটু হালকাই হয় না। ভালোই করেছেন, এতকাল বাদে এলেন যে। হ্যাঁ, সে আর বলতে চারি, অফিসের কাজে একেবারে ফেঁসে গিয়েছিলাম যে। তবে ঠাকুর মশাইয়ের আশ্রয়ে না এলে কি আর মনটা ভালো লাগে বলো? তাই এখানে না এসে যে থাকতেই পারলাম না। তা কি ঠাকুর মশাই, আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ বাছা, এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। আসলে আজকে একটা স্বপ্ন দেখে আবারও ঘুমটা ভেঙে গেল। সেই কারণেই আতঙ্কের প্রহরটা বাড়ি বাড়ি চোখের সামনে এসে হাজির হচ্ছিল। কিন্তু ভাবছিলাম যদি তোমাদের সাক্ষাৎ পেয়ে যাই, তাহলে সবটাই ঠিক হয়ে যেতে পারে। তাই আর কি চারিকে বলছিলাম, নাও তোমরাও হাজির হয়ে গেলে, এবারে বসে পড়ো তো দেখি। সে আর কবেই বা তোমরা গল্প না শুনে গেছো শুনি। হ্যাঁ, বসো তো দেখি। ঠাকুর মশাই তেলে ভাজার প্যাকেট থেকে একখানা চপ বার করে মুখে পুরলেন। এরপরে সেটিকে পেশাদারের মতন চিবোতে চিবোতে একেবারে নিঃশেষিত করে ফেললেন। তারপরেই নিজের সাবেকি মেজাজে পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা পাসিং শো বার করে সেটিতে আগুন ধরিয়ে মৌজ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, আজকে তবে তোমাদেরকে এই স্বপ্নের ঘটনার কথাই বলি। এটি আসলে কোনো সাধারণ ঘটনা ছিল না। এটির সাথে জড়িত ছিল এক
অনাবশ্যক ইতিহাস, যেটির কথা ভাবলে আজও আমার সারা শরীরে শিহরণ জেগে ওঠে বলতে পারো। এতটাই ভয়ঙ্কর। এটি ফলপ্রসূও ছিল বটে। ঘটনাটি না ঘটলে গ্রামের মানুষগুলির চোখ খুলত না। বাপ রে, কি এমন ঘটনা ঠাকুরমশাই? যাক, বলুন তো শুনি। হ্যাঁ, তোমরাও এই চপের প্যাকেট থেকে একখানা করে চপ তুলে নাও দেখি, এরপরে গল্প বলা শুরু করবো। হ্যাঁ, ওসব চপ টপ পরে হবে, আগে আমার হাতের এই গরম গরম চা আর মুড়ি মাখা খাও দেখি তোমরা। কাকা বাবু, আপনাদের তো চা আর মুড়ি মাখা বরাবরই খুব প্রিয়, তাই কষ্টে শিষ্টে একটু বানিয়ে নিয়ে এলাম। কোনো কথা শুনবো না কিন্তু, আপনাদেরকে কিন্তু খেতেই হবে। আমিও তৈরি হয়েই এসেছি, আপনাদের সাথে বসে একেবারে গল্প শুনবো। বাবা কেন এত ভয় পেয়েছিল সেটা বরং বাবার মুখেই একটু শুনি। বেশ, তাহলে তোমাদেরকে এবারে ওই কাহিনী শোনাই। মন দিয়ে শুনতে থাকো, মন খারাপের এই উপাখ্যানটিকে। তারানাথ বলে চললেন, আর আমরাও প্রবেশ করলাম সেই কাহিনীর গর্ভে। আমি একবার সাধনার কাজ সেরে বেনারস থেকে সবে নিজের গায়ে ফিরেছি। এমন সময় শুনি আমাদের গ্রামে মোড়ক লেগেছে। সেই অবস্থায় যে কিভাবে গ্রামের মানুষকে সামলেছিলাম নিজেই জানি। একদিন আমাদের গ্রামেরই পুরোহিত মশাই আমার বাসায় এসে উপস্থিত হলেন। উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, তারানাথ, গাঁয়ের পরিস্থিতি তো একেবারেই সুবিধে ঠেকছে না। কি যে করি, এই মড়কের কারণ কি সেটাও তো আন্দাজ করতে পারছি না। কেবল যে মানুষ মরছে এমন তো নয়, সেই সাথে ঘটছে আরো অনেক দুর্ঘটনাও। দুর্ঘটনা? সে আবার কি? কেন? কি ঘটেছে? আমি তো কিছুই জানি না। তুমি তো এই বল্লভপুরে ছিলেই না, তাহলে জানবেই বা কিভাবে? এখানকার পরিস্থিতি সত্যি খুব সঙ্গীন, আর তাছাড়াও আরো অনেক সমস্যার সম্মুখীন এই গ্রাম। সর্বনাশ! বলুন, কি হয়েছে? বর্তমানে এই গ্রামের যারা চাষি, তাদের কারুরই জমিতে সেভাবে ফসল ফলছে না, সকলেই অনাহারে মারা যাচ্ছে। এই সাথে গ্রামের সমস্ত গাছ একেবারে শুকিয়ে গিয়েছে। বটতলার যে শিব মন্দিরটা রয়েছে, সেখানে গিয়ে সকলে মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে আসতো। সেই গাছটিরও নাজেহাল অবস্থা। এমন ঈশ্বরের ক্ষমতা তুল্য গাছটি যে কিভাবে এমন মূর্ছা গেল, কিভাবে যে মরে গেল, সেটারই আন্দাজ করে উঠতে পারছি না। কেউ এখন আর সেদিকে যাওয়ার সাহস পর্যন্ত দেখাচ্ছে না। সবাই এখন বিমর্ষ হয়ে গিয়েছে। আমি পুরোহিত মশাইয়ের মুখে এমন সব কথা শুনে একেবারে বিমর্ষ হয়ে পড়লাম। যে গ্রামে এতকাল বাস করেছি, সেই গ্রামের এমন পরিস্থিতির কথা শোনা মাত্রই মনটা ভারাক্রান্ত হয়ে পড়ল। তখন এই সর্বনাশের মধ্যে থেকে বেরোনোর পথ খুঁজতে শুরু করলাম, কিন্তু জানতাম না এর বীজ এত গভীরে অবস্থান করেছে। কিভাবেই বা খুঁজে বার করতে পারতাম? কারণ অজানা জিনিসকে জানতে হলে সমস্যা তো যাবেই। ঠাকুর মশাই থামলেন। আমিও তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, অজানা জিনিসকে জানতে মানে? আচ্ছা, আপনার কাছে আবার অজানা বলে কোনো জিনিস রয়েছে নাকি? আপনি তো সহজেই যে কোনো রহস্যের জট খুলে দিতে পারেন, নতুন কিছুকে উন্মুক্ত করে দিতে পারেন। এ আর আপনার কাছে এমন কি?
এসব তো আর নতুন কিছু না। তেমনটা হলে তো আমি বেঁচে যেতাম হে বিভূতি। সেটা ঘটেনি বলেই তো এত বিপদের সম্মুখে পড়তে হয়েছিল আমাকে। সে ছিল এক রাক্ষসে বিপদ, যা ধিমি তালে আমাদেরই গ্রামের উপরে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। তারপরে তো আরো কত সমস্যা। এক কথায় বলতে গেলে মারা যাওয়ার মতনই উপক্রম হয়েছিল বলতে পারো। কারণ যে রক্ষক সেই যে ভক্ষকে পরিণত হবে, এ তো কল্পনাতেও ভাবতে পারিনি। এটা বলাটা এতটাও সহজ নয়। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় এমনই ছিল বলতে পারো। তবে সেসবকে খুঁজে বার করতে অনেকটাই সময় লেগেছিল। ধাপে ধাপে রহস্যের আড়ালে রহস্যর ভেদ ঘটতে ঘটতে সবটা চোখের সামনে পরিষ্কার হয়ে উঠেছিল আর কি। বাপ রে, শুনেই তো যাকে বলে গায়ে একেবারে কাঁটা দিচ্ছে ঠাকুরমশাই। শিগগির বলুন তো দেখি, শিগগির বলুন, আর যে তর সইছে না। হ্যাঁ হ্যাঁ বলছি। এবারে শোনো কিভাবে বুঝলাম সেই রহস্যের কথা। ঠাকুরমশাই পুনরায় বলে চললেন, আর আমরাও তার কাহিনী শুনতে থাকলাম। একদিন আমি বিন্দির মায়ের সাথে দেখা করতে গেলাম। বিন্দির মা মানে আমাদের গ্রামের মোড়লের স্ত্রী। শুনলাম তিনি নাকি চলাফেরা করতে পারছেন না। তার হাতটা একেবারে অকেজো হয়ে গিয়েছে। ডান হাত নাড়াতে পারছেন না তিনি, আর সেই সাথেই অকেজো হয়ে গিয়েছে দুটি পাও। খবরটা কানে যেতেই আমি নিজেকে আর দূরে সরিয়ে রাখতে পারলাম না। বিন্দির মাকে অস্পৃশ্য ভেবে অনেকেই তার কাছে যেতে চাইছিলেন না, কিন্তু আমি জানতাম তিনি কতখানি পুণ্যবতী মানুষ। তিনি নিজে বটতলায় এসে পুজো করতেন, আর তার সাথে আসত গ্রামের সমস্ত সধবা মহিলারা। তার মতন একজন মানুষের সাথে কিভাবে ঈশ্বর এমনটা করতে পারেন, এটা ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তাই আমি আর অপেক্ষা না করে তাকে দেখবার জন্য এগিয়ে চললাম। আপনি এতক্ষণে এসেছেন, আমার স্ত্রী যে আর বেশিক্ষণ থাকবে না, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। দেখুন দেখুন, সে ঠিক করে তাকাতেও পারছে না। কথা বলা তো দূরের কথা, সব কিছু শেষ হয়ে যাবে বাবা। আমি যে একেবারে নিঃস্ব হয়ে যাব। কারণ আপনিও জানেন, কমলা ছাড়া আমার সম্বল বলতে আর কেউ নেই। ছিল একটি মাত্র কন্যা, সেও কালা জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এখন কমলাও। কথাগুলি বলতে বলতেই চোখের জল ফেলতে লাগলেন মোড়ল মশাই। তবে বিষয়টা নিয়ে আমার কোথাও একটা খটকা লাগছিল। আমি এগিয়ে গেলাম বিন্দির মায়ের দিকে। তার কপালে হাত রাখতেই কেমন একটা শিহরণ অনুভূত হলো। মনে হলো সে কিছু একটা জানে, এমন কিছু একটা দেখেছে যা সে কাউকে বলতে পারেনি, আর তার প্রভাবেই ঘটেছে এমন মারণ ঘটনা। সেটির সূত্রপাত যে বিন্দির মা নিজেই, সেটা অবশ্য অনেক পরে আন্দাজ করতে পেরেছিলাম। তবে বিন্দির মায়ের কাছ থেকে বেশ কিছু কথা জানবার প্রত্যাশা রেখেছিলাম মাত্র। তাই সকলকে ঘরের বাইরে যেতে অনুরোধ করলাম।
আমার হাতে আর খুব বেশি সময় নেই বাবা। তবে তবে আমি জানতাম আপনি ঠিকই আসবেন। আপনার কাছে আমি বেশ কিছু কথা বলতে চাই, কারণ আমি জানি আপনি ছাড়া কেউই গ্রামকে রক্ষা করতে পারবেন না। আমার হাতে ঘটে গিয়েছে এক মস্ত বড় ভুল। আমি না জেনেই প্রায় বলতে পারেন এই কাজটা করে ফেলেছি, কিন্তু সত্যি কথা বলতে কি, এতদিনের পুরনো ঘটনা যে আবার নতুন করে গ্রামের বুকে প্রভাব বিস্তার করতে পারে আমি সেটা কল্পনাতেও আন্দাজ করতে পারিনি। কেন, কি এমন ঘটনা? একটু কষ্ট করে হলেও আমাকে বলুন, না হলে যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। আপনি এদিকে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন ঠিকই, কিন্তু অন্যদিকে যে কত কি ঘটে গেছে তা আপনার খেয়াল নেই। গ্রামে মানুষের ফসল একেবারে বরবাদ হয়ে গিয়েছে, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, আর সেই সাথে গ্রামে ঢুকেছে এক মারণ রোগ, যার কোনো চিকিৎসা নেই। আয়ুর্বেদিক শাস্ত্র যেখানে হার মেনেছে, সেখানে আমার মতন একজন সাধারণ সাধু কি বা করতে পারে? অমাবস্যার দিন রাতের বেলা আমি বটতলার দিকে গিয়েছিলাম। আমি জানতাম না সেদিন অমাবস্যা। মাঝি দেখতে ভুলে গিয়েছিলাম, ব্যাস তারপরে এই বিপত্তি। দিনক্ষণ সব গুলিয়ে গিয়েছিল। আমি বটতলায় গিয়ে বট গাছের সাথে সুতো বাঁধতে থাকি আর নিজের পরিবারের মঙ্গল কামনা করতে থাকি, কিন্তু কিন্তু হঠাৎ দেখি আবহাওয়া একবারে পরিবর্তিত হয়ে গেল। কোথা থেকে যে অমন ভয়ঙ্কর বজ্রবিদ্যুতের আবির্ভাব ঘটলো আমি জানি না। আকাশ বাতাস চিরে একেবারে যেন সেটি আমার বুকে এসে বিদ্ধ হতে লাগলো। এরপরে শুনলাম এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, এক পুরুষালী কণ্ঠস্বর, এক রাক্ষসী কণ্ঠস্বর। সে আমার দিকে ধেয়ে এসে বলল, তোর এত বড় স্পর্ধা যে তুই আজকের দিনে এখানে এসেছিস, তাও আবার মানত করতে? হ্যাঁ, জানিস না তুই এই দিনটিতে এখানে আসা নিষিদ্ধ? এটি আমার পুজোর দিন। বহু যুগ ধরে এই দিনটিতে গ্রামের মানুষের কাছে আমি পূজা পেয়ে আসছি। ওই দুষ্ট জমিদার আমার অস্তিত্বকে খর্ব করে আমার প্রচার বন্ধ করে দিয়েছে, আর এখানে এই গাছটাকে পুঁতে দিয়ে তোদের সকলকে বুঝিয়েছে যে এই গাছটাই এখন থেকে তোদের দেবতা। এই নাকি তোদেরকে রক্ষা করবে? আমার অস্তিত্বকে খর্ব করে আর একজনের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করবার সাহস দেখিয়েছিল বলেই আমার কোপে ওই জমিদার শেষ হয়ে গিয়েছে, আর শেষ হয়ে গিয়েছে ওর গোটা পরিবারও। তাই যারা যারা আমার অস্তিত্বকে খর্ব করার চেষ্টা করবে, আমি তাদের সমূলে নষ্ট করব। তুই এই কাজ করে আমাকে মুক্ত করেছিস। হ্যাঁ, এতকাল আমি বন্দী ছিলাম, কিন্তু এখন আমি মুক্ত। এবার আমার এই মুক্তির আনন্দকে তোদের দুঃখের আসরে কিভাবে পরিণত করব সেটাই শুধু দেখ। সঙ্গে সঙ্গে আমার চোখের সামনেটা একেবারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। আমি কিছু বলার সাহস পেলাম না। তার আগে মনে হলো কেউ আমার গলা টিপে ধরেছে। আমার দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম, কিন্তু সেদিন আমি সেখানে একাই গিয়েছিলাম। কেউ আমার চিৎকারের শব্দটুকু শুনতে পেল না। আমি পড়ে গেলাম মাটিতে, যন্ত্রণায় কাতরাতে শুরু করলাম। আর ঠিক সেই সময় পুনরায় শুনতে পেলাম ওই রাক্ষসী কণ্ঠস্বর। কিরে, এখনো কি প্রাণের মায়া করতে ইচ্ছা করছে না, নাকি আমার হাতে মরতে চাইছিস? তাহলে মরার জন্য প্রস্তুত হয়ে আয়। তবে তোকে এত সহজে মৃত্যু দেব না রে, এত সহজে মৃত্যু দেব না।
তিল তিল করে মারবো তোদেরকে, ঠিক যেভাবে তিলে তিলে আমার অস্তিত্বটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওই জমিদার, ঠিক সেইভাবেই মানুষগুলো এইবার তিলে তিলে কষ্ট পেয়ে মরবে। এত সহজ মৃত্যু তোদের দিই কিভাবে বলতো? কিরে পালাচ্ছিস? কি ভাবছিস এভাবে পালিয়ে পার পেয়ে যাবি? আমি কোনো কথাই বলতে পারলাম না। বারবার মনে হতে থাকলো কেউ যেন একটা আমার পিছু করছে, কেউ যেন আমাকে শেষ করে ফেলতে চাইছে। আমি কোনো রকমে ওই পথ অতিক্রম করে আমার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরেই এক দমকা হাওয়া এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, আর আমার মাথাটা গিয়ে পড়লো ওই শনের উপর। ব্যাস, তারপরে আমি জ্ঞান শূন্য হয়ে পড়লাম। আর কিছু আমার মনে ছিল না। যখন চোখ খুললাম দেখলাম আমার নিজের বাড়িতে, আর আমার পাশে বসে রয়েছে আমার স্বামী, অথচ আমার সারা শরীর যেন কাজই করতে চাইছে না। আমি খাটের উপর উঠে বসার চেষ্টা করতেই দেখলাম আমার শরীরটা বিছানার সাথে লেগে গিয়েছে। আমি শুধু কেবল কথা বলতে পারছি বাবা, কিন্তু শরীরটা নাড়াতে পারছি না। আমি কি পঙ্গু হয়ে গিয়েছি? না, এই হাহাকারটা আমার এই অন্তরটাকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে বাবা, পুড়িয়ে মারছে। ওই মহিলাটি আমার সামনে কাঁদতে থাকলো। আমি তার শরীরের অবস্থা দেখে টের পেয়েছিলাম যে তাকে রক্ষা করার সময় পেরিয়েছে, আর ক্ষণিকের অপেক্ষা মাত্র। তবে তারই মধ্যে যে তিনি ওই কথাগুলি আমাকে বলে যেতে পেরেছিলেন, এটাই অনেক বড় বিষয়। রহস্যের মধ্যে জড়িয়ে থাকা রহস্যকে আমি একটু হলেও আন্দাজ করে ফেলতে পেরেছিলাম। আমি আবার কল্পনাকে সান্ত্বনা দিতে যাব, তার আগেই দেখলাম তার প্রাণটা বেরিয়ে গিয়েছে। আমি আরো কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু আর সম্ভব হলো কই। সবকিছু তাহলে শেষ হয়ে গেল বাবা। এর থেকে তো আমার অনাথ হয়ে জন্মানো অনেক ভালো ছিল। ঈশ্বর সব কিছু দিয়ে পুনরায় আমাকে মাঝ বয়সে অনাথ করে দিলেন। আমি এখন কে নিয়ে বাঁচবো বাবা? আমি এখন কি নিয়ে বাঁচবো? মোড়ল মশাইকে সান্ত্বনা দেওয়ার মতন পরিস্থিতি তখন ছিল না। আমি কি বা বলে তাকে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু তার স্ত্রীর বলা কথাগুলি আমি তার সামনে প্রকাশ করলাম না। ওগুলিকে নিজের মনের মধ্যেই রেখে দিলাম। কেবল তাকে উদ্দেশ্য করে বললাম, দেখুন মোড়ল মশাই, এখন ভেঙে পড়লে চলবে না। আপনার স্ত্রী এক পুরনো অভিশাপকে নতুন করে জাগিয়ে ফেলেছে। তবে সেটি তার জানবার কথাও ছিল না। এই সকল পুরাতন অভিশাপ আমাদের অজান্তেই মাথা চাড়া দিয়ে ওঠে, আর ঠিক সেই কারণেই আমরা এইগুলিকে আন্দাজ করতে পারি না। যা হয়ে গেছে তাকে তো আর পরিবর্তন করা যাবে না। এবার কল্পনার সৎকারের ব্যবস্থা করতে হবে। এমন দুর্দিনে গ্রামের সবাই তোমার পাশে থাকবে ভবেশ। তারানাথ নিশ্চয়ই এর একটা বিহিত খুঁজে বার করবেন। গ্রামের লোকেরা তো এখন প্রায় সারাদিনই শ্মশানে গিয়ে বসে থাকে। একের পর এক মৃতদেহ ঢের সাজিয়ে যেন আমাদের জন্য অপেক্ষা করতে থাকে। কি করব বলো? আমার যে পরিস্থিতির দায়, পরিস্থিতির হাত থেকে রেহাই পাওয়া কি এতটা সহজ? কখনোই না কখনো পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যায় না। চলো এবার তাহলে শ্মশানের দিকে এগিয়ে যাওয়া যাক।
তারা সকলেই হুতাশ করতে করতে কল্পনার দেহটিকে কাঁধে নিয়ে শ্মশানের দিকে এগিয়ে যেতে লাগলেন। বলো হরি হরি বলের শব্দ কানে আসতে লাগলো। মনটা যেন আরো বেশি করে ভারাক্রান্ত হয়ে গেল। তবে ওই গ্রামে যে কোনো ইতিহাস মাটি চাপা পড়ে রয়েছে সেটা আমার জানা ছিল না। কল্পনা যে জমিদারের কথা আমাকে জানিয়ে গিয়েছিল তার নাম ছিল দেবনারায়ণ। দেবনারায়ণ নিজের হাতে ওই বট গাছটিকে বুড়ো শিবতলায় প্রতিষ্ঠিত করেছিলেন। সেই থেকেই ওই গাছটি নিজের মাহাত্ম্য ছড়িয়ে দিয়েছিল গ্রামে। তবে এরপর আকস্মিকভাবেই জমিদার সহ জমিদার পরিবারের সকলেই প্রায় মারা যান। গ্রাম পুনরায় অনাথ হয়ে যায় আর গ্রামের সমস্ত দায়িত্বভার অর্পিত হয় পঞ্চায়েতের উপর। এই মোড়লকে গ্রামের সকলে মিলে পদে নিযুক্ত করেছিল। এই সব কথাই আমার আজও স্মরণে রয়েছে। কিন্তু এমন বিমর্জিত ইতিহাসের মধ্যেও যে কোন অধরা অতীত বিদ্বেষ ভাবাপন্ন হয়ে গভীরভাবে নিঃশ্বাস ফেলেছিল তা আমি কল্পনাও করতে পারিনি। এবার ছিল সত্যিটা জানার পালা। এরপরে কি ঘটেছিল ঠাকুরমশাই? এত পর্যন্ত কাহিনীটা শুনেই তো মনে হচ্ছে এ এক বিশাল জটিল ঘটনা। রহস্যের মধ্যে পরতে পরতে জড়িয়ে রয়েছে আরো একাধিক নতুন রহস্য। কল্পনার মৃত্যু যেন সেই রহস্যকে আরো অধিক মাত্রায় ত্বরান্বিত করে দিয়ে গেল। কিন্তু কল্পনার মৃত্যুর মধ্যে দিয়ে আপনি এটাও তো জানতে পারলেন যে ওই গাছের সাথেই জড়িয়ে রয়েছে এমন কিছু যা গ্রামের মানুষের ক্ষতি করছে। তা নতুন করে কি কোনো অভিশাপ ফিরে এসেছিল ওই বল্লভপুর গ্রামে? আচ্ছা, আপনি বা এরপর কিভাবে সেটি আন্দাজ করতে পেরেছিলেন ঠাকুরমশাই? বিন্দির মা চলে গেল। বিন্দিকে সেই ছোট অবস্থাতেই দেখে বলেছিলাম ওর আয়ু বেশি নেই, তবে পরিবারটা যে একেবারেই শেষ হয়ে যাবে সেটা ভাবিনি। বিন্দির মায়ের শেষকৃত্য সম্পাদনের পরে আমিও নতুন করে অনুসন্ধানের কাজে লেগে পড়লাম। কোথাও থেকে যদি কোনো রসদ আবিষ্কার করা যায় সেটির খোঁজ করতে লাগলাম। একদিন রাতের বেলা গ্রামটির ঘুরে দেখবার সিদ্ধান্ত নিলাম। নিস্তব্ধতা সব সময় আমাদেরকে অনেক গোপন সত্যের সাথে পরিচয় করিয়ে দিয়ে যায়। সেগুলি খালি চোখে মানে দিনের আলোয় ধরা পড়ে না। তা কি দেখলেন আপনি? আচ্ছা, সেদিন রাতে কি এমন কিছু দেখেছিলেন যেটির থেকে আপনি সম্পূর্ণ নতুন এক রহস্যের সন্ধান লাভ করতে পারেন? ঠিকই ধরেছ বিভূতি। সেদিন রাতের বেলাতেই আমি গ্রামটি টহল দিতে দিতে এক অন্য রকমের বিষয়কে নজর করলাম। দেখলাম বেশ কয়েকটি বাড়ির জমিতে একটি করে লাল পাথর পড়ে রয়েছে। একটি বাড়িতে বিষয়টি নজরে পড়লে আমার কিছু সন্দেহ হতো না, কিন্তু বেশ কয়েকটি বাড়ির বাগানে আমি সেই পাথর দেখলাম, আর সেগুলিকে সংগ্রহ করে নিয়ে এলাম নিজের বাসায়। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গ্রামের অবস্থা এমনিতেই সমীচীন ছিল। আমি আর কি বা করতাম? সেদিন রাতে কিছু মুখে না দিয়েই শুয়ে পড়লাম। আসলে
এত এত মানুষের সুরক্ষার বিষয়টাও তো আমাকে দেখতে হতো। আসলে প্রতিটি বিষয়ের মধ্যে রহস্য খুঁজতে খুঁজতেই তার এই পরিণতি ঘটেছিল আর কি। কিন্তু ঠাকুর মশাইকে বিপদে ফেলবার জন্যও অনেক সময় সে এমনটা করত। কিভাবে তাকে জর্জরিত করে আরো নতুন নতুন সত্যের অনুসন্ধান করা যায়, এটিই ছিল তার আসল উদ্দেশ্য। কিন্তু এভাবে কি আর অতীতকে পরিবর্তন করা যায়, না ঘটে যাওয়া ঘটনার সত্যতা বিচার করতে পারা যায়? সে তো এরকমই হয়। আপনি বলুন তো, বলুন। কোথায় ছিলাম যেন? হ্যাঁ, সেদিন রাতে শুয়ে পড়লাম ঠিকই, কিন্তু কিন্তু দু চোখের পাতা এক করতে পারলাম না। এমন সময় চোখের সামনে দেখতে পেলাম মহাদেব এসে দাঁড়িয়েছেন। বিষয়টা দেখা মাত্রই পিলে একেবারে চমকে গেল। এ কি দেখছি আমি? আমি উঠে বসলাম, মহাদেবকে প্রশ্ন করলাম, এ কি ঘটে চলেছে প্রভু? গ্রামের বুকে যে অভিশাপ নেমে এসেছে সেটিকে আমি কিছুতেই নিবারণ করতে পারছি না। অথচ এই অভিশাপ যে একে একে নিজের নিজের ডালপালা বিস্তার করতে শুরু করেছে। এমনটা চলতে থাকলে যে গ্রামটা একেবারে শ্মশানে পরিণত হয়ে যাবে প্রভু, একেবারে শ্মশানে। না তারানাথ, এ তোর ভুল ধারণা। এই গ্রাম সুরক্ষিত আজও, কিন্তু কল্পনার ভুলের জেরে এই বিপত্তি। এই গ্রামের সাথে জড়িয়ে রয়েছে অনেক বড় সত্য, যা আজও অধরায় রয়ে গিয়েছে। স্বয়ং মহাদেবের মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম। তিনি ত্রিগুণাতীত, তার কাছে আবার অধরা সত্য হিসেবে কোনো কিছু থাকতে পারে নাকি? তাহলে কি সেই সত্য? আমি তাকে জিজ্ঞাসা করলাম, প্রভু প্রভু কোন বিষয়টা আজও অধরাই রয়ে গিয়েছে? এই গ্রাম ছিল মল্ল রাক্ষসদের ক্ষেত্রভূমি। একদা এই স্থানকে অভিশপ্ত স্থান হিসেবে চিহ্নিত করা হতো। পুরাণে সেটি উল্লেখিতও হয়েছে। কিন্তু এদের মধ্যে থেকেই একটি সন্তান দৈব ও রাক্ষস, এই দুই গুণকে সঙ্গে নিয়েই জন্ম লাভ করেছিল। বিনতা ও ঋষি কুষ্মণ্ডের সন্তান ছিল সে। তার নাম ছিল বামন। বামন এক বিশেষ অভিশাপে রাক্ষসে পরিণত হয় ও এই গ্রামের উপরে নিজের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্যে আমার সাধনা করতে থাকে। আমি ওর সাধনার দ্বারা তুষ্ট হয়ে ওকে বর প্রদান করি। কিন্তু সেই বর পেয়ে সে নিজেকে আমার চেয়েও বেশি শক্তিশালী ভেবে স্বর্গের উপরেও ক্ষমতা বিস্তারের পরিকল্পনা করতে থাকে। সে মল্ল রাক্ষসদেরকে একত্রিত করে স্বর্গ আক্রমণ করলে দেবতাদের পক্ষে স্বর্গকে সুরক্ষিত রাখা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তখন আমি সেই বামনকে থামাই, তার গতি রুদ্ধ করি ও তাকে এক পাথরে পরিণত করে এই স্থানে প্রতিস্থাপিত করি। সেই থেকে সে এই স্থানে পাথর হয়েই ছিল। কিন্তু এই গ্রামেরই জমিদার নিজের কর্মসিদ্ধির জন্যে ওই রাক্ষসের কাছে এমন কিছু চেয়ে ফেলে যেটির বিনিময়ে বামন তার মুক্তি কামনা করে। বামনের মুক্তির মাসুল দিতে গিয়ে জমিদার লোভের বশবর্তী হয়ে পড়ে, আর সে একটির পর একটি স্বার্থ বামনের থেকে আদায় করতে থাকে। বামন তাকে সবই দেয়, কিন্তু বিনিময়ে জমিদারের কাছে তার প্রাণ প্রার্থনা করে।
কারণ বামন পুনরায় ওই পাথরের মূর্তি থেকে মানব শরীর ধারণ করতে চেয়েছিল। জমিদার সেটি দিতে অস্বীকার করে ও বামনকে বুড়ো শিবতলার বট গাছের নিচে পুঁতে দেয়। তার উপরে বটের চারা লাগায়। সেই গাছ বেড়ে আজ এত এত মানুষের স্বার্থ রক্ষা করছে। আসলে এটি ওই গাছ নয়, বামনই রক্ষা করে এসেছে, কারণ সে অমর। তাকে দ্বিখণ্ডিত করলেও তার মৃত্যু নেই। আমার বরেই সে অমরত্ব লাভ করেছিল। তার শক্তিকে ওই পাথরের মধ্যে আমি সুরক্ষিত করে রেখেছি। ওইভাবেই পাথর হয়ে থাকতে বাধ্য সে। কিন্তু এই লোভী জমিদার নিজের ভুলের বশে বামনকে আরো লালসাগ্রস্ত করে তুলেছিল। বামনের অভিশাপে সবাই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এর পরে গ্রামের মানুষ ওই বট গাছকেই দেবতা ভেবে এতকাল পুজো করে এসেছে। আদপে তারা বামনকেই পূজা করে এসেছে। এখন ওই বামন নিজের রূপে ফিরতে চাইছে। সে একের পর এক মানুষের ক্ষতি করছে। আমি মহাদেবকে পুনরায় জিজ্ঞাসা করলাম, এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই প্রভু? এভাবে কি করে আমি গ্রামবাসীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেব? আমি যে তাদের রক্ষার সংকল্প নিয়েছি, আমি তাদেরকে এমন ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলে তারা যে শেষ হয়ে যাবে প্রভু। কি করব দয়া করে বলুন। এই পথ এত সহজ নয়। এর জন্য তোকে শক্তি সঞ্চয় করতে হবে। মহাদেবীর বর প্রাপ্তির পরেই তুই ওই বামনকে দমন করতে পারবি। আমি কেবল তার শক্তিকে একটি শিলার মধ্যে সঞ্চিত করে রেখেছি। বহু যুগ আগে সেই কাজ আমি করেছি ঠিকই, কিন্তু এখন সেই শক্তিকে দমনের সময় আসেনি। তবে যেহেতু সাধারণের সংকট দেখা দিয়েছে, তাই তোর মতন একজন পরম পুরুষ তন্ত্রসিদ্ধ সাধককেই এই কাজে ব্রতী হয়ে সাধারণের সুরক্ষাকে বলিষ্ঠ করতে হবে। দেবতারা কেউই তোকে এই কাজে সহায়তা করতে পারবে না। বামনের সমাপ্তি নেই। সেই তো আদপে এই গ্রামের রক্ষাকর্তা ছিল, আছে আর থাকবে। তাই তোকেই ওই বামনকে সন্তুষ্ট করার উপায় খুঁজে বার করতে হবে। এটি তোর সাধনা স্তরের চরম পরীক্ষা। আমি তোকে পূর্বের ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিয়ে গেলাম মাত্র। বাদবাকি পথের সন্ধান তোকেই করতে হবে। তোর কল্যাণ হোক। তথাস্তু। আমি মহাদেব মহাদেব বলে চিৎকার করে উঠলাম। মহাদেব মহাদেব! কোথায় গায়েব হয়ে গেলেন প্রভু? এই দাসকে একটা উপায় বলে দিয়ে যান। এভাবে আমাকে পথের মাঝে একলা ফেলে চলে যাবেন না প্রভু। দেখলাম আমি একাই চিৎকার করছি, নিজের খাটে শুয়ে। বুঝলাম স্বপ্ন দেখেছি। স্বপ্নে এসেছিলেন প্রভু, অথচ মনে হচ্ছিল যেন আমি এক্ষুনি তাকে স্পর্শ করে তার পায়ে লুটিয়ে তাকে সাহায্যের জন্য ব্যাকুল করে তুলতে পারবো। কিন্তু না, যখন সবটা আন্দাজ করতে পারলাম তখন বুঝলাম বেনারসে থাকাকালীন এক সাধুর সাথে আমার সাক্ষাৎ ঘটেছিল। তিনি আমাকে মহাদেবের দ্রুত দর্শন লাভের বিষয়েও জানিয়েছিলেন। কাজেই এটি ছিল সেই ঘটনা যেটির ভিত্তিতে আমাকে এগোতে হতো, আর ঠিক ওই কারণেই মহাদেব আমাকে দেখা দিয়েছিলেন।
সেটাও আমি বুঝতে পারলাম। ঠাকুর মশাই থামলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুর মশাই, এরপরে কি হলো? আপনি কি মহাদেবীর সাধনা করেছিলেন? তিনি আমার প্রশ্নের উত্তরে বলে উঠলেন, হ্যাঁ বিভূতি, আমি দুর্গা দেবীর পরম সিদ্ধ সাধনা করেছিলাম। দেবীকে আহ্বান করবার জন্যে আমি গ্রামের পশ্চিম প্রান্তে নদীর তীরের পবিত্র ক্ষেত্রটিকে বেছে নিয়েছিলাম। সেখানে একটি নির্জন স্থানে বসে আমি দেবীকে আবাহন করতে লাগলাম। দেবী চণ্ডিকা দুর্গে দুর্গে হং পাপনাশং কর্মে হং কৃত্যে হং ওম দুর্গা দেবী নমঃ। ওম দেবী চণ্ডিকা দুর্গে দুর্গে হং পাপনাশং কর্মে হং কৃত্যে হং ওম দুর্গা দেবী নমঃ। এমন সময় দেখলাম একটা ধোঁয়াটে আবরণে ঢাকা পড়ল চারিদিক। তারই মধ্যে থেকে ঢাক ও উলুধ্বনির শব্দের মধ্যে দিয়ে আবির্ভূতা হলেন দেবী। তিনি আমাকে দেখা দিয়ে বললেন, তোর কি ইচ্ছে তারানাথ? এই অসময় কেন আমাকে আহ্বান করেছিস? জানিস না এটি আমার বিশ্রামের সময়? আমি জানি দেবী, মহাশক্তির সমস্ত শক্তি এই সময় মহামায়ার যোগ নিদ্রার বলে একটি নির্দিষ্ট শক্তি গোলকের মধ্যে লীন হয়ে থাকেন। আমি আপনাকে মহাদেবের স্বপ্নাদেশের দ্বারাই সিক্ত হয়ে আবাহন করেছি। বল, তুই কি জানতে চাস? দেবী, বামন রাক্ষস পুনরায় নিজের ক্ষমতায় ফিরতে চাইছে। একটি করে লাল পাথর সে বেশ কয়েকটি গৃহে ছড়িয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে চেয়েছে। আমি যে কিছুই বুঝতে পারছি না, এই রাক্ষসকে কিভাবে আমি শান্ত করতে পারবো? এর আসল উদ্দেশ্যটাই বা কি? এই রাক্ষসকে কি কোনোভাবে তার আসল উদ্দেশ্যের পথ পাইয়ে দিয়ে শান্ত করা সম্ভব? আমাকে কি সেই কাজের জন্য চয়ন করা হয়েছে? হ্যাঁ তারানাথ, তুই ঠিকই অনুধাবন করেছিস। এই লাল পাথরটি ছিল মল্ল রাক্ষসদের শৌর্য ও বীর্যের প্রতীক। এটি তারা মাথার মুকুটে ধারণ করত। মহাদেব যখন স্বয়ং বামনকে অভিশাপ দেন, তখন তার এই লাল পাথরের শক্তিকে তিনি শিলার মধ্যে বিলীন করে দিয়েছিলেন, যাতে সে তার ক্ষমতাকে কোনো দিনও কাজে লাগাতে না পারে। কিন্তু যেহেতু এটি তাদের শক্তির প্রতীকী হিসাবে ব্যবহৃত হতো, তাই নিজের অস্তিত্বের কথা জানাতেই ওই বামন দিকে দিকে নিজের প্রমাণ ফেলে এসেছে। যে গৃহগুলিতে তুই ওই পাথরের সন্ধান পেয়েছিস, সেই গৃহের পূর্বপুরুষেরা সকলেই ওই মল্ল রাক্ষসদের গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। তারা পরবর্তীতে আর নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারেনি, যার জন্যে তারা নিজেদের জন্মের কারণ অন্বেষণের ক্ষেত্রেও অনেকটাই পিছিয়ে পড়েছে। তবে সত্য কোনোদিনও সময়ের আবর্তে পরিবর্তিত হয়ে যায় না। সময় চলে যায়, দিন ক্ষণ মাস বছর কেটে যায়, কিন্তু সত্য অটল, অমর। তাই ওই বামন এই সকল লাল পাথরগুলিকে বিশেষ বিশেষ পরিবারকে দিয়ে এসেছে, যাতে তারা ওর আহ্বানে সাড়া দেয়। কিন্তু ওরা কেউই বুঝে উঠতে পারেনি। পেরেছিস কেবল তুই। তোকে সে শেষ করতে চায় বলেই জানবি ওই পাথরের সন্ধান তোকে দিয়েছে। ভাবিস না তুই নিজের থেকে সেই পাথর দেখতে বা পরখ করতে পেরেছিস। তাহলে এবারে কি করণীয় দেবী? আমি কি প্রকারে বামনকে শেষ করব? বামনকে শেষ করা সম্ভব নয়। ও চাইবে এখন মনুষ্য রূপ নিতে।
সশরীরে স্বমহিমায় রাক্ষস কুলের পুনঃপ্রতিষ্ঠা করতে। তাই ও গ্রামবাসীদের শেষ করছে, তবে নিজের বংশধরকে শেষ করেনি, তাদেরকে রেখে দিতে চাইছে। এরপরে তাদেরকে নিয়ে পুনরায় শক্তি বৃদ্ধি করবে সে। যুগের পরিবর্তন হয়ে গেলেও বামন এখনো ভাবে সে পুনরায় স্বর্গের উপরেই নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে। এই ধরনের শক্তিদেরকে কোনো দিনও দমন করা সম্ভব হয়নি। ওর এই মনোবাঞ্ছা কোনো দিনও পূর্ণতা পাবে না। ফলে কেবলই লোকের ক্ষতি হবে, নিরীহ মানুষের প্রাণ যেতে থাকবে, আর বামন ভাববে সে তার সাফল্যের পথে এক পা করে এগিয়ে যাচ্ছে। এটি তার নিয়তি। তাকে দমন করতে হলে তোকে ওকে উচ্ছেদ করতে হবে। ওই শিলাটিকে বিনষ্ট করে বামনকে এক বিশেষ রূপ দিতে হবে। ওর শিলান্যাস করতে হবে, তবেই ও শান্ত হবে। আর গ্রামবাসীরা ওকে পূজা করলে তবেই ও মল্লদের প্রতি হয়ে আসা অত্যাচারের বদলা পূর্ণ হয়েছে ভেবে শান্ত হবে। কারণ দেবতাদের কাছে অসুরকুল কোনোদিনও জিততে পারেনি, এবারেও সম্ভব নয়। কিন্তু বামন যেহেতু দ্বৈত সত্তার অধিকারী ছিল, তার মধ্যে শুভ ও অশুভ এই উভয় শক্তি বিদ্যমান ছিল। তাই সে এই বল্লভপুরের মাটিকে নিজের করে পেয়েছে। এই ভূমির সুরক্ষার জন্যেই তাকে রেখে দেওয়া হয়েছিল। এটিই ছিল ওর ভবিতব্য। তবে ওকে পরাজিত করে, ওর শিলান্যাস করে, ওর পূজা করতে হবে, তবেই সমস্যা মিটবে। তোর মঙ্গল হোক। তথাস্তু। এই বলেই দেবী অন্তর্ধান হলেন। আমি সবটা বুঝতে পারলাম। গোটা ইতিহাসটা তখন আমার চোখের সামনে স্পষ্টভাবে ধরা দিল। বুঝলাম আমাকে বামনের সাথে মুখোমুখি লড়াই করতে হবে, কারণ তাকে বিনষ্ট করবার সমস্ত প্রচেষ্টাই খরব হয়ে গিয়েছিল। পুরাণ মতে সে অমরত্বের বর লাভ করায় তাকে শেষ করা কোনো মূল্যেই সম্ভব ছিল না। তাই যে করেই হোক বামনকে শান্ত করবার প্রয়াস করতেই হতো আমায়। আমি সেই পথেই অগ্রসর হলাম। আমার সাথে ছিল মহাদেব ও দুর্গা দেবীর আশীর্বাদ। তাই অকারণে সংকোচ বা প্রাণে কোনো ভয় না রেখে আমি নিজের গন্তব্যের দিকে অগ্রসর হলাম। সে আবার বলতে, এরপরে কি ঘটেছিল ঠাকুর মশাই? বলুন তাড়াতাড়ি, আরে বলুন, শোনবার জন্য যে একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছি। হ্যাঁ, বলছি। দাঁড়াও, আর একখানা পাশিংশ ধরিয়ে নি। এই বলেই তিনি আরেকখানা পাসিংস ধরিয়ে নিলেন। তারপরে আবার কাহিনী বলতে শুরু করলেন। আমরাও পুনরায় তার কাহিনীর গর্ভে প্রবেশ করলাম। উনি বলে চললেন, আমি বুঝলাম ওই বট গাছটিকে যে করেই হোক আমাকে উচ্ছেদ করতে হবে, তবেই এর একটা সুরাহা সম্ভব। এই ভেবেই আমি আগামী অমাবস্যার প্রতীক্ষায় রইলাম, কারণ অমাবস্যার দিনই এই রাক্ষসের জন্ম হয়েছিল। মল্লভূমের কথা কালিকা পুরাণে বর্ণিত রয়েছে। দেবী কালী ও মহাদেবের মিলিত শক্তির দ্বারাই যে মল্লভূমের রাক্ষস কুল দুর্বল হয়ে পড়েছিল, সেই ইতিবৃত্ত আমার অজানা ছিল না। শেষে অমাবস্যার দিন এসে উপস্থিত হলো। আমিও মধ্যরাতের বেলা পৌঁছে গেলাম ওই বট গাছের সম্মুখে। তবে আমি একা ছিলাম না।
আমার সাথে ছিল আরো কিছু গ্রামবাসী। পুরোহিত মশাই আমাকে উদ্দেশ্য করে বললেন, এই সেই সন্ধিক্ষণ। আজকে ভোরের আলো ফোটার পূর্বেই আপনাকে এই গাছের নিচে থাকা সেই মূর্তিকে বের করতে হবে, না হলে আপনি বামনের শক্তিকে হ্রাস করতে পারবেন না। এমন সময় দেখলাম দমকা হাওয়া বইছে, চারিদিকটা কেমন যেন উত্তাল হয়ে উঠল। আমি দেখলাম এক ধোঁয়ার আবরণের মধ্যে দিয়ে দেখা মিলছে কোনো এক পরিযায়ী আত্মার। সে সামনে প্রকট হলো, বলল, আমি জমিদার দেবনারায়ণ। আমি আজও মুক্ত হতে পারিনি। এই সাপভ্রষ্ট ভূমিতে আমি আজও বিদেহী আত্মা হয়ে বিচরণ করে চলেছি। এই গাছটাকে কাটতে পারা এত সহজ নয়। আসলে এটি একটি মায়াবী বৃক্ষ। এটিকে এক বিশেষ মন্ত্রের দ্বারা বপন করা হয়েছিল। আবার ওই মন্ত্রের পাঠের মধ্যে দিয়েই এটিকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। আপনারা কোনো শস্ত্রের দ্বারা এই বৃক্ষটিকে উৎক্ষেপণ করতে পারবেন না। আমি জিজ্ঞাসা করলাম, কি সেই মন্ত্র? বলছি, ওম ক্লেম কুম মে হং বাবন দেবতায় রাক্ষসে কর্মা হং ক্লেন ভূমে হং ক্লিং মে হং ফট সোহা। এই মন্ত্র 12 বার জপ করতে হবে, তাও এক পায়ে দাঁড়িয়ে। তবেই এই গাছ গায়েব হবে। এই কথাগুলি বলেই গায়েব হয়ে গেল সেই জমিদারের আত্মা। আমিও তার কথা মতন সেই মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম ক্লিং হুম হিম বামন দেবতায় রাক্ষসে কর্মহং ক্লিং হিম হে হুম ফট স্বাহা। টানা 12 বার এই মন্ত্র পাঠের মধ্যে দিয়েই আমি পেলাম রাক্ষসের খোঁজ, যা উন্মোচিত হলো এই এক চমৎকারের মধ্যে দিয়ে। গাছটি চোখের নিমেষে গায়েব হয়ে গেল। সামনে উদয় হলো সেই রাক্ষস। বামন রাক্ষসের সেই ভয়ানক মূর্তিটি দেখে আমি চমকে উঠলাম। শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। পাশেই দেখলাম পড়ে রয়েছে সেই পাথরের শিলাটি। সেটিকে চোখের নিমেষে গায়েব করে দিল ওই রাক্ষস। এরপরে বলল, আমি এখন মুক্ত। আমি জমিদারের বেশ ধরে তোকে ঠকিয়েছি। তুই কোনোভাবেই আর আমাকে পরাস্ত করতে পারবি না। তোর মতো একজন সাধকের পক্ষেই এই কাজ করা সম্ভব ছিল। এরপরে আমি তোর শরীরে প্রবেশ করে তোর শরীরটাকেই নিজের আস্তানা বানাবো। দেখি দেখি তুই কিভাবে আমাকে প্রতিরোধ করতে পারিস। কোনোদিনও না। আমাকে মহাদেবীর শক্তি রক্ষা করবে। আমিও দেখি তোর কত ক্ষমতা। এই বলেই আমি মহামায়ার জপ শুরু করলাম। ওম হিম ক্লিম করটি মে হং মহামায়ে ক্লিম কুম হিং ফট স্বাহা। সাথেই সেই রাক্ষস দেখলাম আকারে ক্রমে ছোট হতে শুরু করেছে। এরপরে সে পাশে পড়ে থাকা ওই মূর্তিটির মধ্যে আটক হয়ে গেল। শিলাটি নড়তে শুরু করলো। নড়তে নড়তে এক সময় গিয়ে সেটি ফেটে 2 টুকরো হয়ে গেল। আর সেটির কোনো অস্তিত্ব নজরে পড়ল না। এরপরে মহাদেবী পুনরায় আবির্ভূত হলেন। তুই তোর যুদ্ধে সফল হয়েছিস তারানাথ। ওই পাথরের মূর্তি ভেঙে গিয়েছে। এখন সেই বামন রাক্ষস একেবারেই শক্তিহীন। এই অবস্থায় তুই তাকে এক মূর্তির আকারে প্রকাশ কর। এইভাবেই তুই ওর অস্তিত্বকে রক্ষা করতে পারবি। ও যেহেতু অমর, তাই ওর মুক্তি নেই। তবে
ওকে শিলার ন্যাস হিসাবে স্থাপন করলে ওর শক্তি সেই মূর্তির মধ্যেই সঞ্চিত থাকবে, আর সে শুভ শক্তির প্রতীক হিসাবে এরপর থেকে গ্রামবাসীদের রক্ষা করবে। তথাস্তু। শিলাটি ফেটে গেলেও দেখলাম একটি লাল পাথর পাশে পড়ে রয়েছে। সেটির গাত্রেও আমি এই রকমের মূর্তি লক্ষ্য করলাম। দেখলাম বামন অবতারের মুখের আদলে রয়েছে একটি ছবি, যেটি ওই লাল পাথরের গাত্রে যেন কেউ খোদাই করে দিয়েছে। সেটির একদিন বামন অবতারের মতন, অর্থাৎ দেবতার মতন, আর একদিন রাক্ষসের মতন। ঠিক ওই আদলেই বামন রাক্ষসের একটি মূর্তি নির্মাণ করিয়ে সেটিকে ওই স্থানেই প্রতিস্থাপন করা হলো। এরপর থেকে নিয়মিত পুরোহিত মশাই নিজের হাতেই সেটির পূজা কাজ করতেন, আর কোনোদিনও গ্রামের উপরে সংকটের ছায়া নেমে আসেনি। ব্যাস, এই ছিল সেই কাহিনী। বাহ, সত্যি আপনি দারুণ দারুণ কাহিনীর আস্বাদ গ্রহণ করার সুযোগ করে দেন ঠাকুরমশাই। যেসব কাহিনী নিজের কানে না শুনলে বিশ্বাসই করতে পারা যায় না। প্রতিটি কাহিনী শোনার মধ্যে দিয়েই আমরা নতুন নতুন করে সমৃদ্ধ হই, আরো কিছুর অনুভব সংগ্রহ করে নিয়ে যাই। তবে আজ উঠি ঠাকুরমশাই, আবারও একদিন এসে কিন্তু এইভাবেই আপনাকে জ্বালাতন করব, বলে দিলাম। তখন আরো একটা নতুন গল্প শোনাতে হবে কিন্তু ঠাকুরমশাই। হ্যাঁ, এসো এসো, সাবধানে যেও। সেদিন আমরা অনেক রাত করেই বাড়ি ফিরেছিলাম, তবে নতুন কোনো কাহিনী শোনবার ইচ্ছেটা কিন্তু চিরকালের মতন মনের মধ্যেই থেকে গিয়েছিল। এটিই ছিল ঠাকুর মহাশয়ের কাহিনীর আসল অস্তিত্ব, যা কখনোই শেষ হয়েও হতো না শেষ। আজকের গল্পে তারানাথের চরিত্রে ছিলেন হ্যাপি, কথক এবং বামন রাক্ষসের চরিত্রে ছিলেন অন্বেষণ সরকার, চারি ও বিন্দির মার চরিত্রে ছিলেন বর্ণালী দে বর্মন, পুরোহিতের চরিত্রে ছিলেন সৌরভ মণ্ডল, দুর্গার চরিত্রে ছিলেন সঞ্চারী ভট্টাচার্য, জমিদার ও মোড়ল মশাইয়ের চরিত্রে ছিলেন ঋতদ্বীপ। এছাড়াও আজকের কাহিনীর সূত্রধারের চরিত্রে ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রিপশন বাটনের সাথে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই কিন্তু ভুলবেন না। তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন আগামীতেও আপনাদের সামনে নিয়ে আসবার পূর্ণরূপে চেষ্টা করব আমরা। এভাবেই আমাদের পাশে থাকুন, আর আমাদের পুরনো কাহিনীগুলিকেও যারা এখনো পর্যন্ত শুনে উঠতে পারেননি, তারা অতি অবশ্যই শুনে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে পৌঁছে দিন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।